বধূকোণ আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। সারপ্রাইজ পর্ব। চাঁদের হাট। লেখনীতে ইশরাত আরাইতি। ইহান তাজওয়ার মির্জা বাবা হবে। সুখবরটা জানিয়ে দিয়ে প্রেরণা একটা নাজুক বাবুই পাখির মতন ইহানের বক্ষ কুঁড়েঘরে লেপ্টে থাকে পরম আশ্লেষে, উষ্ণতায়। ইহানের শক্ত দুটো হাত তার অর্ধাঙ্গিনীর আবেগী কাঁপনকে দমিয়ে রেখেছে, পিঠ আলতো চেপে ধরে। সময় গড়ায়, তবে প্রেরণার তিরতির করে কাঁপুনি থামে না, ছোট ছোট সুখময় দীর্ঘশ্বাস। ধীরে ধীরে ইহান ওর পিঠ থেকে হাতটা সরিয়ে আগলে ধরে দুটো গাল। প্রেরণার মুখটা উঁচু করে তুলে ধরে, স্বপ্নালু দৃষ্টিতে চেয়ে ভারী স্বর আবেগী হয়, বলে, ভাগ্যিস ফোনে বলেননি। ভাগ্যিস। এমন খবর ফোনে দিলে আজ খুব খারাপ হয়ে যেত। আমার মেজাজটা গরম হয়ে যেত। তা কেন? আপনার কাছ থেকে এভাবে সামনাসামনি শুনতে পেতাম না আমি দ্বিতীয়বার বাচ্চার বাবা হতে চলেছি। এই কথাটা, এই প্রাপ্তিটুকু আমি ফোনে নিতাম। উহুম। পোষাতো না আমার প্রেরণা। আমি প্রথম নয় বরং দ্বিতীয়বারের মতো পিতৃত্ব পেতে চলেছি, ফোনে এমন খবর নিতে পারতাম না। চোখ মুছে নেয় প্রেরণা। ওভাবেই বুকে মাথা ঠেকিয়ে বড় বড় শ্বাস ফেলে শক্ত বুকটাকে হিমশীতল করে। লাজুক হেসে ধীরস্থির বলে, সবাই বাইরে আছে। বড় মা কি তাদের বলেছে এ কথা এতক্ষণে? একমাত্র তার সাথেই শেয়ার করেছি। তাকে বলতে বলেছিলাম। আমার না ভীষণ লজ্জা লাগছে। আপনি গিয়ে একটু বলবেন। বিশেষ করে আমার শাশুড়ি মাকে। আপনি গিয়ে বলবেন, আমি লুকিয়ে তার প্রতিক্রিয়া দেখব। নিঃশব্দে হেসে ফেলল ইহান, ক্রমশ চওড়া হতে থাকল সেই হাসি। প্রেরণার কণ্ঠস্বর কেমন বাচ্চা বাচ্চা। ওর কোমর জড়িয়ে ধরে ইহান বলে, কাউকে বলেননি আমরা প্ল্যান করেছি? তাই না? দুপাশে মাথা নাড়ে প্রেরণা। রক্তাভ গাল দুটো বড্ড আদুরে দেখা যায় ওই সময়। ইহান ওখানটাতে প্রগাঢ় এক চুমু খায় চোখ বুজে। তারপর বলে, বলুন, আপনি আমার থেকে কি গিফট চান? গিফট কেন? এত ফর্মালিটি কেন ইহান? বাচ্চাটা আমাদের দুজনের নয়। আমি একাই কিছু হচ্ছি। ইহান হাসল। না তো। আমি একটু বেশিই হচ্ছি। বাবা হচ্ছি। এই আমাকে দ্বিতীয়বারের মতো বাবা বানাচ্ছেন তাই। কি দেব আপনাকে? প্রেরণা আপনার চাহিদা ছিল শাড়ি, চুড়ি। ওসব গিফট প্রেগন্যান্সির সাথে যায়। এই ব্যাপারে আমার নলেজ খুব কম, কাউকে জিজ্ঞেস করব সে উপায় নেই। মজা বানিয়ে রেখে দেবে আমার বাদর ভাইবোনগুলো। তাই সাজেশনটা আপনার থেকেই নেই। কি চান বলুন? প্রেরণা মুখ চেপে হাসে। তার সামনে অতি লম্বা এই পুরুষ লোকটাকে কতটা সরল আর সুন্দর লাগছে এই সময়, এই পুরুষটা কি তা জানে। প্রেরণা বড্ড আপ্লুত হয়ে মিনিট খানেক চুপ থাকে, পর পর আবার ইহানের বুকে মাথা ঠেকিয়ে এক রাজ্যের আবদার নিয়ে বলতে থাকে, কি চাই? চাই তো একটু সময়। আমার যখন খুব বেশি শরীর খারাপ লাগবে, তখন আশেপাশে আপনাকে চাই। আমার এই অধ্যায়ের জার্নিটা আমি একাকিত্বে কাটাতে চাই না আর। আমি চাই আমার আশ্রয় যেন আমার এই নাজুক সময়টিতে আমার মাথা থেকে তার ছায়া না সরায়। আর চাই কিছু খুচরা যত্ন। এই ধরুন, হঠাৎ হঠাৎ গা গুলিয়ে উঠলে একটু ছুটে এসে ধরবেন, রাতের বেলা ঘুম ভেঙে গেলে আমার যেন বলতে না হয়, আপনি বলার আগেই আমাকে পানি খাওয়াবেন। আমি দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে আমাকে সামলে আপনিও আর ঘুমাবেন না। আপনার বাচ্চা পেটে নিয়ে অসুস্থতায় আমি রাত জাগব, আপনি আমাকে সঙ্গ দেবেন। দিনে যে কয়বার মুড সুইং হবে আপনি বান্দা হাজির বলে সব কাজ ফেলে আমার সামনে আসবেন। ওরা সবাই আপনার এমন পাগলামি দেখে আড়ালে হাসলেও আসবেন। ন্যাকামি বলতে পারবেন না আমার এই আবদারগুলো ইহান। কতটা আকুল হয়ে স্বামীর কাছে আবদার করা যায়। প্রেরণা ওটাই করেছে। শুনে চুপ হয়ে আছে ইহান। কথা হারিয়ে শক্ত হাতে ধরে রেখেছে প্রেরণাকে। আর এরপর আরও একবার ওর ঠোঁটে পরম আশ্লেষে এক লম্বা চুমু খেয়ে চুমু খায় ওর গালে লেপ্টে থাকা নোনাজলে। মৃদু স্বরে বলে, এত কিছু চাই। কিন্তু প্রেরণা এ বছরটা তো আমি ভীষণ ব্যস্ত। প্রেরণা হাসল পরপর। এতক্ষণের আহ্লাদী গৃহবধূ গলা খাকারি দিয়ে চোখ মুছে সহজ ভঙ্গিতে জবাব দেয়, আরে হো ধুর, মজা করেছি তো। অসুবিধা নেই। ওসব তো এমনি বলেছি। না হলে নাই। আমি কি অবুঝ নাকি? ইহান একপেশে হেসে বলল, সেক্ষেত্রে আমার পরিবার যদি আমার খামতিটুকু পুষিয়ে দেয়। আপত্তি আছে? প্রেরণা মাথা ঝাঁকায়। মৃদু শ্বাস ফেলে বলে, আপত্তি নেই। এবার বলুন, আর কি চাই?
এখনই বলতে হবে? পরে বলি। মনে করে করে বলবো। বাড়িতে নতুন অতিথি আসছে। দোতলার লিভিং রুম জুড়ে পারিবারিক আড্ডা চলছে তো চলছে। চায়ের কাপে গল্প ফুরাচ্ছিল না। আপাতত সবার মনোযোগ ছিল উজ্জ্বলের বিদেশ ভ্রমণের গল্পে। ঠিক অমন মুহূর্তে আলো সুসংবাদটা দিয়ে দেয়। কথা বলছিল তখন ইলহাম মির্জা। মুইনের সাথে একটা জমি নিয়ে। কথাটা ইলহামের কানে ঠিকঠাকভাবে না পৌঁছালেও বাকিরা সবাই থমকাল। এতক্ষণের হইচই নিমিষেই বদলে গেল পিন পড়া নিস্তব্ধতায়। স্বামীন অবাক গলায় আলোকে বলে ওঠে, অতিথি আসছে মানে? রাত এখন 12:30 প্রায়। এত রাতে অতিথি আসছে মানে কি? আর নতুন অতিথিটাই বা কে? সব ছেলে মেয়ে বিয়ে করিয়ে পুরনো বানিয়ে ফেলেছি। আলো ঠোঁট টিপে হাসে স্বামীর কথা শুনে। ছোট সদস্যদের বোকা বোকা করে রাখা মুখগুলো ক্রমশ সহজ হয় বড় মায়ের ওই অপূর্ব সুন্দর রহস্যময়ী হাসি দেখে। বুদ্ধিমান ওরা বুঝে যায় অনেকটাই। ইসমাম বলে ওঠে, কোন অতিথি? আর কাকে দাওয়াত করেছিলে আজ? দাওয়াতের সময় না এসে এত রাতে কি? এটা ব্যাড ম্যানার। আলো এবার বেশ শব্দ করে হেসে ওঠে, ইসমামকে বলে, এই অতিথি 9 মাস পরে আসবে। আমি আগাম বার্তা দিলাম। তোমরা প্রস্তুতি নাও। মানে? এবার বিরক্ত হয় আলো স্বামীনের ওপর। কর্কশ গলায় বলল, দিন দিন আপনাদের 3 ভাইয়ের বুদ্ধিজ্ঞান কমে যাচ্ছে। আরে ছেলের ঘরের নাতি আসছে আপনাদের, নতুন অতিথি। ঠিক সে মুহূর্তে তোরাক করে লাফিয়ে উঠে দাঁড়ায় ইসি, ইনু, শেহা। এক লহমায় গোটা বাতাবরণ পাল্টে যায়। সামিন, ইলহাম, ইসমাম অবাক হলেও নিজেদের সামলে নিয়ে তড়িৎ তাকায় ইরফানের দিকে। ইরফান নিজেও ঘোরের মাঝে, ওর দিকে বাপ চাচাদের এমন দৃষ্টি দেখে ভীষণ বিব্রত সে। আচমকা খেই হারিয়ে দুপাশে ঘন ঘন মাথা ঝাঁকিয়ে বোঝাতে চাইল, সুখবরটি তার তরফ থেকে নয়। এবারও সে এমন কিছু করেনি। তার বউটা নিতান্তই ছোট। সে কি বিবেকহীন নাকি এতটা? আর সবচেয়ে বড় কথা, বাড়ির মানুষ সব সময় সবকিছুতে প্রথম সন্দেহের তীর ইরফানের ওপরেই রাখে কেন? বাড়িতে সে ছেলে একা। কেন ওই ইহান তাজওয়ার মির্জা বুচি ফিডু খাওয়া বাচ্চা? কি মুশকিল? ঋতু চুপ করে দাঁড়িয়ে আছে এক কোণে। ইসি, ইনু আর শেহা এক সেকেন্ডও দেরি না করে ছুটতে ছুটতে যায় ইহানের ঘরে। গিয়ে বন্ধ দরজায় ধাক্কা দিতে থাকে অনবরত। প্রণমী অবশ্য কিছুই বুঝতে পারছে না, এতক্ষণ গুটিসুটি মেরে দাঁড়িয়ে ছিল ইরফানের পেছনে, ওর পিঠের দিকের শার্ট খামচে ধরে। হঠাৎ ক্ষীণ আওয়াজে বলল, ছেলের ঘরের নাতি আসছে মানে? মানে বড় মা দাদানের কথা বলছে। ইরফান শান্ত গলায় জবাব দিল, জি জি। আমার হলে তো সবার আগে তুমিই টের পেতে তাই না? চমকে উঠল প্রণমী, পর পর মিলিয়ে গেল লজ্জায়। ইরফান এক পলক ওকে লক্ষ্য করে বাঁকা হাসে, পরপর গলা খাকারি দিয়ে বলে, কেউ শোনেনি কিছু। কেউ তাকিয়ে নেই। এত লজ্জা পেতে হবে না। প্রণমী এবার খামচে ধরে ইরফানের হাত। পেছনে থেকেই উচ্ছ্বসিত হয়ে ওঠে, কণ্ঠে চাপা আনন্দ, আপুর বেবি হবে। আবার পুচকু আসবে আমার আপুর। আমি আবার খালামনি হব। ইরফান নিশ্চুপ হেসে দেখতে থাকে তা। তারপর গম্ভীর গলায় বলে, না। না মানে? এইবার খালামনি হবে না। এইবার আগে চাচি হবে। তুমি আমার দলে। প্রণমী চুপ হয়ে রয় কিছু পল, তারপর বলে, এতগুলো সম্পর্ক। ঠিক আছে, বড় দাদান তো আমার বেয়াইও হয়। বেয়াইকে ভাই ধরে তার বাচ্চার ফুপু হয়ে আমি তবে ইনশিরা আপুদের দলে চলে যাই। সামিন সুসংবাদটা হজম করে দৃষ্টি নামিয়ে ফুরফুরে মেজাজে বলে, আলহামদুলিল্লাহ। ইলহাম উঠে দাঁড়ায়। খুশির সংবাদটা হজম করতে তার কিছুটা সময় লাগবে সেটা বোঝা গেল। আলোর দিকে তাকিয়ে বলে, এত ঢং করতে পারো তোমরা ভাবি? বলবে না আমি দাদু হব? তখন থেকে অতিথি অতিথি করছো। আমার নাতি এ বাড়ির অতিথি। কি আশ্চর্য কথা বলো। ধুর। শেষের কথাটা বলতে গিয়ে ইলহামের বুক ফুলে ওঠে। মুইন মাঝখান থেকে মস্করা করে বলে ওঠে, জি না মেজো বাবা, মা ভীষণ অন্যায় করেছে বলে। অতিথি তো আমরা জামাইরা, বাড়ির বউরা। আর মা, মেজো মা, ছোট মা। তারা অবশ্য পার্মানেন্ট অতিথি আর আমরা সিজনাল। কেবল দাওয়াত করলে আসি। ইলহাম কপাল কুঁচকে বলে, খুব আক্ষেপ দেখছি। অথচ দাওয়াত দিতে দিতে মুখ থেকে ফেনা বের হবার পরে তোমাদের এ বাড়িতে কদম পড়ে। অভিযোগের বেলায় তোমরা জামাইরা এক কাঠি ওপরে। মুইন হাসে। পরি বলে, হয়েছে হয়েছে, এখন শ্বশুর জামাইয়ের মধ্যে গৃহযুদ্ধ বাঁধিয়ে কাজ নেই।
ইরফান উঠে দাঁড়ায়, আনন্দে আটখানা প্রণমীর হাতটা ধরে নিয়ে ঈশিদের কাছে যায়। দরজা তখনও খোলেনি ইহান। এইবার ইরফান গিয়ে সজোরে দরজায় মারে চাপড়, চাপা আওয়াজে বলে, এই দাদান বের হও। এটা তো গর্বের বিষয়, তুমি লজ্জা পাচ্ছ কেন? আজব। আমি হলে মাইক নিয়ে বেরুতাম পাড়ায়। প্রেরণাকে বুকের মাঝে শক্ত করে ধরে নিয়ে বসেছিল ইহান। প্রেরণা হেসে ফেলে ইরফানের কথায়। ইহান বিরক্ত গলায় বলে, এখান থেকে যা। যাব কি? মিষ্টি খেতে টাকা দাও। আমি মুইন ভাইয়াকে বলেছিলাম এ বাড়ির ছেলেরা কি পটে নয়। ইহান প্রেরণা জবাব দেয় না আর। ইরফান মিনিট খানেক অপেক্ষা করে আবার ঘুরে গিয়ে ওপাশে বড়দের সামনে দাঁড়িয়ে বলে, দাদান সম্ভবত মিষ্টি খাওয়ানোর অবস্থায় নেই। এই ছেলে একদম গুড ফর নাথিং। প্রীতম উঠে দাঁড়িয়ে এতক্ষণে মুখ খোলে, চঞ্চল গলায় বলে, বনটা আমার। তো আমি মিষ্টি আনলে সেটা অনুচিত কিছু হবে না তাই না? কপাল কুঁচকে ফেলে ইরফান তিতিবিরক্ত হয়ে বলে, বনটা তোর মানে? ভাইটা আমাদের। আমরা কি ফেলনা? নাকি তোর মতো 6 ডিজিটের স্যালারি নেই দেখে মিষ্টি কিনতে পারবো না? তোর বোনদের কিন্তু না খাইয়ে রাখি না। হ্যাঁ, তুই কি সব সময় আমার কথার নেগেটিভ মিনিং বের করে ঝগড়া করবি? কি মজা পাস? প্রীতম হতাশ গলায় বলে। ইরফান হাই তোলে মিছিমিছি ওর কথার জবাব না দিয়ে। বড়রা হাসছে। ঋতু তখনও ভীষণ শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার হঠাৎ মনে হলো সে নিজের আনন্দ প্রকাশের ক্ষমতা হারিয়ে ফেলেছে। শুধু চেয়ে চেয়ে দেখছে বাকিদের, সবাই কেমন বেশ ফুরফুরে। এটা এই বংশের প্রথম ছেলের ঘরের নাতি নাতনি। তার ইহানের। ঋতু আবেগে জমে গিয়েছে। সময় বেশি একটা গড়াতে না দিয়ে ধীরে ধীরে দরজাটা খুলে দেয় প্রেরণা। অতি ফর্সা মুখটা লাল হয়ে আছে, যেমনই প্রেরণার তেমনই ইহানের। তবে ইহানের মুখভঙ্গিতে চিরায়ত সেই গম্ভীরতা লেপ্টে আছে। সাধারণত এমন একটি খবরে সবাই গর্ভবতী মাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। তবে ওরা 3 বোন প্রেরণাকে যেন পাত্তাই দিল না। দরজা খুলতেই এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল দাদানকে। ইহানের শক্তপোক্ত শরীরটাও 3 বোনের আক্রমণে নড়ে উঠল। হাসছে ইহান নিশ্চুপ। প্রেরণা প্রথমে কিছুটা চমকালেও ভাইবোনের এমন দৃশ্য দেখতে লাগলো দেয়ালে পিঠ ঠেকিয়ে, চোখে আরাম নিয়ে। ইসি হাঁপাচ্ছে, ওরা 3 বোন খুবই আবেগী হয়েছে, প্রথমবারের মতো ফুপি হবে তাই। এই অনুভূতি কেমন তা একমাত্র প্রতিটা ভাইয়ের আদরের বোনগুলো জানে। ইহান থামতে বললেও থামে না। ইনু চিল্লিয়ে কেঁদে ওঠে, ঈশিতা ফুপ্পির মতো না হলেও আমরা অনেক চমৎকার ফুপ্পি হব দাদান। বাইরে থেকেও ইনুর কথা স্পষ্ট শোনা যাচ্ছে। ক্ষণিকের জন্য চুপ করে যায় সবাই। প্রণমী গিয়ে হাতরে বড় আপুকে ধরতেই প্রেরণা ওকে আগলে নেয়। প্রণমী আপুর পেটে হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি চাচি হব আপু। প্রেরণা হাসে। আর খালামনি হবি না? প্রণমীর চোখ টলটলে, ধরা গলায় বলে, না, এবার চাচিই হব। ইহান পকেট থেকে ওয়ালেট বের করে ইরফানকে ডাকে। বলতে চায় মিষ্টি আনার কথা। ততক্ষণে শুনতে পায় অত রাতেই মিষ্টি আনতে বেরিয়ে পড়েছে ইরফান, প্রীতম। নিজেদের সামলে নিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরোয় ওরা দুজন। ছেলের বউকে লজ্জায় ফেলবে না তাই তার শ্বশুরেরা উঠে চলে গিয়েছে সেখান থেকে। দাঁড়িয়ে আছে প্রেরণার শাশুড়িরা। প্রেরণা ধীরে ধীরে নিজের শাশুড়ির সামনে গিয়ে তার চোখে তাকায়। ঋতু তখনও বুঝে উঠতে পারছে না সে তার আনন্দ কিভাবে প্রকাশ করবে। বউ মানুষ নিয়ে নাচানাচি সে করতে পারে না। তবে প্রেরণার দুহাত আগলে ধরে, পরপর 2 গাল আগলে ধরে কপালে একটা চুমু খেয়ে নরম গলায় বলে, আলহামদুলিল্লাহ। সব ব্যাপারে মাতব্বরি করো, মেনে নিই। এবার থেকে কয়েকটা মাস আমরাও একটু আধটু মাতব্বরি করব। অসুবিধা নেই তো? প্রেরণার চোখে পানি আসতে চায়। শ্বাস টেনে সেটি লুকিয়ে ফেলে ঠোঁটে ঝুলায় হাসি। মাথা নেড়ে অস্ফুটে বলে, অসুবিধা নেই মা। আমার জীবনে কখনো মাতব্বরি করার মতো কেউ ছিল না। পিরিচে করে মিষ্টি নিয়ে আলো নিজেদের ঘরে ঢুকল। ওখানে বসে আছে সামিনেরা 3 ভাই। আলোকে দেখে সামিন বলে, আচ্ছা সবাইকে এখন ঘুমাতে যেতে বলো তুমি। কাল না ভোর ভোর বেরুবে ওরা। সেটা ওদের ব্যাপার। ছোট নয় কেউ। নিন আপনারা 3 ভাই মিষ্টি খান। হ্যাঁ, মিষ্টি তো খাবই। দাও। সামিনের কণ্ঠস্বর কেমন গদগদ শোনালো। আলো পিরিচটা দিতে গিয়েও দিল না, ভাবুক দৃষ্টিতে 3 ভাইকে কিছুক্ষণ দেখে বলল, চলেন বাইরে গিয়ে খাবেন ওদের সাথে।
সামিন মাথা ঝাঁকায় দ্রুত, বলে, মাথা খারাপ। লজ্জা পাবে মেয়েটা। আলো হেসে বলে, আপনাদের সবার কাণ্ড কারখানা দেখে আমার নিজেরই লজ্জা লাগছে। অতি ন্যাকামি। চলুন তো। যাব বলছো? হ্যাঁ অবশ্যই। সামিন আর ইসমাম গেলেও ইলহাম দাঁড়িয়ে থাকে। ঋতু এসে বলে, আপনার আবার কি হলো? মুখটা কাচুমাচু হয়ে আছে ইলহাম মির্জার। স্ত্রীর দিকে তাকিয়ে বলে, আমি থাকি। আমার গিয়ে কাজ নেই। ছেলেটা লজ্জা পাবে। ঋতু কিছু পল স্বামীর মুখের দিকে আন্ত নয়নে চেয়ে থেকে এগিয়ে যায়। ইলহাম লাজুক হেসে মাথা চুলকে বলে, সেদিন দেখলাম ভাইয়ার কাঁধে চড়ে সারা বাগানে ঘুরতো, আজ তারও নাকি সন্তান হবে। কেমন অদ্ভুত লাগছে ঋতু। সময়ের খেল বোঝা মুশকিল। ভোরের আলো ফোটার আগেই এই বাড়ির ব্যস্ত গিন্নিদের বিচরণ দুটি ছিটিয়ে দিতে লাগলো দোতলা থেকে নিচতলার রান্নাঘর। আলো চুলার কাছে দাঁড়িয়ে পরি কিছু টিফিন বক্সে স্যান্ডউইচ ভরছে বাচ্চাদের জার্নি পথে খাওয়ার জন্য। ঋতু মাথায় ইয়া বড় ঘণ্টা দিয়ে দোতলায় চা টেনে খাওয়াচ্ছে বাড়ির জামাইদের। ব্যস্ত পায়ে সিঁড়ি ভাঙছে ইনশিরা। গলা উঁচিয়ে মেজো মাকে বলে, জামাইদের এত লাই দিও না তো। চা টেনে খাওয়াতে হবে কেন? সবাই নিচে গিয়ে খাবে। আমি তো আমার জামাইদের বলবো, বাবা মেয়ে দিয়েছি ওটাই বেশি। কিচেনে সব রাখা আছে, গিয়ে ঢেলে খাও। ঋতু মেয়েকে চোখ পাকিয়ে চলে যায়। ইনশিরা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মাকে বলে, মাম্মা তোমার একটা সিম্পল সেট আছে না মুক্তার? ওটা আমাকে দেবে। আলো মেয়েকে দেখল। ইনশিরা শাড়ি পরেছে একটা। গলা খালি তাই গয়না চাইছে। মায়ের চোখ দেখে হঠাৎ বিব্রত হয়ে বলল, এভাবে কি দেখছো? আমি একেবারে চাইনি। শুধু আজ পরব। ও আমাকে বেশ কয়েকটা সেট দিয়েছে। তোমার থেকে এমনিতেও নিতে দেবে না। মাইন্ড খাবে। জি আমি বুঝতে পেরেছি আপনার স্বামীর খুব আত্মসম্মান। বারবার শোনাতে হবে না। আপনি গিয়ে আপনার পাপার থেকে আলমারির চাবি নিয়ে নিজেই নিয়ে নিন। ইনশিরা লাফাতে লাফাতে ওঠে দোতলায়। গয়না পড়ল। পথিমধ্যে দেখা মুইনের সাথে। ইচ্ছে খুশিকে কোলে নিয়ে দেয়ালের পেইন্টিংস দেখাচ্ছিল। দুবোনের মুখ থেকে হাসি সরে না বাবার কোলে চাপলে। ওরা এখনই বেশ বলছে, চেনে বাবাকে। মুইন ইশিকে দেখে থমকে চেয়ে থাকলো কিছুপল। বাচ্চা হবার পরে ভীষণ মুটিয়ে যাচ্ছে। শরীর ভারী হয়েছে। ভীষণ চক্ষু শীতল করে মুইনের। হেসে বলল, শাড়ি তারপর গয়নাও। এতটা উন্নতি আশা করিনি। ইনশিরা লাজুক হাসল। মুইন বলে, সব ঠিকঠাক। শুধু কাজল নেই তাই কি যেন নেই লাগছে। উহুমো সব সাজগোজ করতে পারবো না বাপু। শাড়ি গয়না পরেছি এই ঢের। ইনশিরা মুখে বললেও ড্রেসিং টেবিলের সামনে গিয়ে কাজলটা হাতে তুলে নেয়। মেয়েদের কোলে নিয়ে ইনশিরার পিছু পিছু ঘরে ঢুকল মুইন। ইনশিরা ব্যস্ত হয়ে মুইনের লাগেজ চেক করে আরো একবার, এসপি তোমার ফর্মাল স্যুট কিন্তু নিইনি একটাও। মনে হয় না ওখানে দরকার পড়বে। আর বাবুদের লাগেজ তুমি গোছাও। পরে তো ওখানে গেলে কিচকিচ করবে, আমার মেয়েদের জন্য এটা নাওনি কেন? ওটা নাওনি কেন? আমি এত কথা শুনতে পারবো না। মুইন হেসে জানিয়ে দেয় মেয়েদের ব্যাগ সে রাতেই গুছিয়ে রেখেছে। ইনশিরাহ বিছানার এক পাশে বসে গালে হাত চেপে তার মেয়েদের সুদর্শন বাবাকে দেখতে থাকে। হঠাৎ মজা করে বলে, তুমি তো ভীষণ স্বার্থপর এসপি। আমি বউ তাই আমার কাজ তোমার লাগেজ গোছানো। গুছিয়েছি, এসব নিয়ে আমার আক্ষেপ নেই। কিন্তু তুমি ইদানিং শুধু মেয়েদের ব্যাপারটাই খুব সুন্দর বুঝে নাও। আমি নেই সেখানে। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আগে হলে আমার ছোট থেকে ছোট ব্যাপারগুলো কি সুন্দর দেখে দিতে। মুইন ইসির কথার জবাব না দিয়ে চোখ দিয়ে মেয়েদের সাথে দুষ্টুমি করছে, খেলছে। আর চোখে ঠোঁট ফুলিয়ে থাকা ইসিকে এক ঝলক দেখে ধীরে ধীরে বলে, শাড়ি 3টা আছে ব্যাগে। ওখানে গিয়ে কোথাও ঘুরতে গেলে যাতে পরতে পারো। ব্লাউজ ম্যাচিং নিয়েছি। সালোয়ার স্যুট পাকিস্তানি 3টা নিয়েছি, সাদা, জলপাই আর পিঙ্ক। পার্পল আর ভেলভেট রেড নাইটি 2টো নিয়েছি, পাজামা সেট নিইনি। তোমার 4টা টি শার্ট, 4টা পাজামা নিয়েছি। ওড়না নিয়েছি 4টা, আমি যেন দেখি না ওড়না ছাড়া হাঁটা হয় ভাইদের সামনে। তুমি চমৎকার দুটি কন্যা সন্তানের মা, এটা ভুলে যেও না। জুতা নিয়েছি স্লিপার 3 জোড়া। আর তোমার ব্যাগের পাশের পকেটে। একটু থেমে মুইন মুখটা বাড়িয়ে দেয় ইসির কানে। কিছু একটা বলে। শুনে ইসি লজ্জায় মুখ চেপে হাসে। মুইন গম্ভীর গলায় বলে, আরো ছোট ছোট ব্যাপারগুলো দেখেছি কাল শেষ রাতে।
এর থেকেও ছোট ব্যাপারগুলোর কথা বলবো। তোমার ব্যাগের থার্ড পকেটে আমার কিনে দেয়া সেই ব্ল্যাক। ইসি মুখ চেপে ধরল মানুষটার। দাঁত চেপে বলল, অসভ্যর সর্দার হয়েছ। আরে তুমি না বললে তোমার ছোট ছোট ব্যাপারগুলো আমি আর আগের মতো দেখি না? তো ব্যাগের ভেতর ছোট ছোট সবকিছুই আছে, যেগুলো আমার পছন্দের। আমি রাতে দেখে দিয়েছি। তবে বেশ ভালো করে দেখবো তুমি পরে সামনে এলে। ছোট ছোট ব্যাপার, আমি ভীষণ মরে যাচ্ছি দেখার জন্য। ইসি ইসি এসব আর নিতে না পেরে দুম করে মুইনকে একটা আদুরে কিল মেরে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে চুল আছড়ে নিতে নিতে দেখল মুইন ফাজলামি বাদ দিয়ে কিছু টাকার হিসেবে ব্যস্ত। ইসি সংকোচ নিয়ে জানতে চাইতেন, মুইন গম্ভীর গলায় বলল, মেজো বাবার বন্ধুর একটা প্লট আছে গাজীপুরে। ওটা কিনতে চাচ্ছি। অ্যাকাউন্টগুলো চেক করছিলাম। ওই প্লটটা দেখব গিয়ে। হঠাৎ জমি। মুইন তাকালো। আমার পরিবার কি এভাবেই ভাসবে যেভাবে আমি বড় হয়েছি? আমি একটা চমৎকার বাড়ি করব। তুমি কাজ করে হাঁপিয়ে গেলে, আমি রিটায়ারমেন্ট নিয়ে নিলে বাচ্চাদের নিয়ে ওখানে গিয়ে উঠব। ইনশিরা চুপ করে তাকিয়ে আছে মুইনের দিকে। মুইন তার মেয়েদের সাথে খেলতে ব্যস্ত। তোমরা জানো সেই বাড়ি থেকে তোমাদের বিয়ে দেব আমি। তারপর তোমাদের মাম্মা আর আমি থাকবো ওখানে। অবশ্য যদি সে থিতু হতে চায়। যদি সে মনে করে, না এখন উপার্জন টুপার্জন ছেড়ে একটু ফুলটাইম গিন্নি হই। এখন একটু হাতের ল্যাপটপ সরিয়ে স্বামীর কোলে চেপে বসে থাকি সারাদিন। বুড়ো বয়সে আমাদের খুব বেশি টাকার দরকার পড়বে না আই থিঙ্ক। ইনশিরা হাসছে এই চমৎকার দৃশ্যটি দেখে। আল্লাহ দেয়ার বেলায় ওকে শুধু দিয়েই চলেছে। ওর সামনে এই লোকটা আর তার হাতে খিলখিলিয়ে হাসতে থাকা দুটো ফুলকে দেখে টের পাচ্ছে সে। প্রেরণা ছিল একটু অসুস্থ। সকাল থেকে ঋতু বহুবার আপত্তি তুলেছিল এই অবস্থায় প্রেরণাকে জার্নি করতে দেবে না সে। বাড়ির বড়দের সকলের একই মতো। প্রকাশ্যে না বললেও সবার এক কথা, প্রেরণা না গেলে হয় না। ইহানও গাইগুই করছিল। বারবার ছোটদের কাছে এসে বোঝানোর চেষ্টা করলো, দেখো সে এমনিতেও নিরিবিলি মানুষ। তোমরা গিয়ে লাফালাফি করবে, সে বসে থাকবে সুই সুতা আর তার কুশি কাটার কাজ নিয়ে। ওনার যাবার দরকার নেই অসুস্থ শরীরে। তবে সবার জেদের কাছে ওসব কথা আর টিকতে পারেনি। তাদের একটাই কথা, ভাবিমণিকে একটুও কষ্ট পেতে দেবে না তারা। ইনশিরা ইতিমধ্যে প্রয়োজনীয় ওষুধ, আচার থেকে শুরু করে যাবতীয় যা কিছু প্রয়োজন সেহার সাথে মিলে ঠেসে ঠুসে বাক্স ভরেছে। প্রীতম সকালে গিয়েই সুপার মার্কেট থেকে প্রেরণার পছন্দের আইটেমগুলো ফ্রোজেন কিনে এনেছে, যেগুলো রেডি টু কুক। প্রেরণা ইহানের পাঞ্জাবি ইস্ত্রি করছিল ঘরে। ইহান সবার সাথে যাবে না। তার 9টায় একটা পথসভা শেষ করে তারপর যাবে। শুদ্ধ ইহানের কোলে বসে প্ল্যান করছে 3 দিনের ভ্যাকেশনটা কিভাবে কাটাবে। সকাল থেকে মাম্মার আশেপাশে ঘুরঘুর করলেও সুখবরটি জানানো হয়নি তাকে। প্রেরণার বারণ, ছোট বাচ্চা। রাজ্যের প্রশ্ন শুরু করে দেবে। এত জলদি জানিয়ে কাজ নেই। বড়দের কাছে বিদায় নিয়ে ওরা নামল ঠিক 8টা নাগাদ। 3 ঘন্টার জার্নি। আলো ঋতু খুব করে সাবধান করছে সবাইকে, গাড়ি যাতে আস্তে চালানো হয়। সবাই একসাথে মাথা ঝাঁকিয়ে বলেছে, যথা আজ্ঞা, যথা আজ্ঞা। গাড়িগুলো গেটের বাইরে যেতেই সদর দরজা আটকে দিল ওরা। ঘরে ঢুকে দেখল সামিন লুডো কোর্ট নিয়ে বসেছে। পরি চা বানিয়ে আনলো। সামিন আলোকে দেখে বলল, ওরা তো ওদের আনন্দে ব্যস্ত। আমরা বড়রা এই কদিন কি করব? এসো লুডো খেলি। সেই আগেকার দিনের মতো। এখন আমাদের লুডো খেলার বয়স। আলো সত্যি সত্যি বসল। তবে লুডোতে আর মন বসল না ওদের। বাড়িটা ফাঁকা, ওদের অবচেতন মন বিষণ্ণ। ইসমাম বলে, সবাই কত করে বলল ওদের সাথে যেতে। আমার ক্লাস নেই, তোমাদের অফিস নেই। গেলেই পারতাম কি বলো? গাজীপুরের এই বাগান বাড়িটা সামিনের বাবা ইমতিয়াজ মির্জার করা। কোনো ছোটখাটো জমিদার বাড়ির থেকে কম নয়। যদিও ডিজাইন পুরোটাই সাবেকি। বাড়ির ছেলেমেয়েদের কাছে বাড়িটা ভীষণ পরিচিত হলেও বাড়ির নতুন জামাই, নতুন বউদের কাছে সম্পূর্ণ অপরিচিত একটি জায়গা এটা। ওরা বিস্ময়ে অভিভূত হয়ে বিস্তীর্ণ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা প্রাসাদ সমতুল্য বাড়িটা দেখছে। কেয়ারটেকাররা এক এক করে লাগেজ বের করছে গাড়ি থেকে। বাকিরা নেমে বিস্তীর্ণ আঙ্গিনায় হাঁটাহাঁটি করছে। ইচ্ছে খুশি গরমে কাঁদছিল। মুইন আর সেহা বাগানে তাদের হাওয়া খাওয়াচ্ছে কোলে নিয়ে।
প্রণমী একপাশে চুপচাপ দাঁড়িয়ে, শুদ্ধ এসে প্রণমীর হাত ধরে টানল তখন। ভীষণ উচ্ছ্বসিত সে। ডেকে উঠল, খালামণি খালামণি, এখানে একটা ঝর্ণা আছে। ইরফান এসে খপ করে শুদ্ধর থেকে প্রণমীর হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, কি রে বেটা, কি বলছিস? খালামণিকে ঝর্ণার কথা বলছি। এটা খালুর কাজ বেটা। তুই গিয়ে তোর মাকে দেখভাল কর যতক্ষণ না তোর আব্বু আসছে। যা। শুদ্ধ ভারী অবাক হয়ে বলল, মাম্মার কি হয়েছে? মাম্মাকে কেন দেখব? প্রণমী পাশ থেকে ফিসফিসিয়ে বলে, ওকে বলবেন না এখন। আপু রাগ করবে। ইরফান বলল না, তবে ঝুঁকে শুদ্ধকে বলল, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাই দেখবি, যা ভাগ। শুদ্ধ ইদানিং চাচার সাথে দুষ্টুমি করতে শিখেছে। চোখ টেরা করে ভেঙচি কেটে চলে যায় বাচ্চাটা। ইরফান ঘুরিয়ে নেয় প্রণমীকে, বলে, শুদ্ধ ঝর্ণার কথা বলছিল। শোনো আমি তোমাকে বলি, ঝর্ণার রং পানি রঙের। পানি চেনো প্রণমী জোরে জোরে হাসে, না তো। চিনিয়ে দিন। জো হুকুম। ইরফান হঠাৎ মেয়েটিকে কোলে তুলে নিয়ে এগিয়ে গেল ঝর্ণার নিচে। ভিজতে লাগলো ওরা। প্রণমী চেঁচাবার চমকাবার সময়টুকু পেল না। সাদা মুখটা নিয়ে লুকিয়ে আছে ইরফানের বুকে। ধিমি আওয়াজে গজরাচ্ছে, ছাড়ুন বলছি। বড়রা যদি দেখেছে তো খবর আছে আপনার, বলে দিলাম, নির্লজ্জ কোথাকার। বড়রা দেখছে না। মুইন আর উজ্জ্বল ভাইয়া ওপাশে হাঁটছে। ভাবিমণি শুদ্ধকে তেঁতুল পাতা চেনাচ্ছে। ইসি ওর মেয়ের ডায়পার চেক করে দেখছে পটি করেছে কিনা। তবে তোমার ভাইটা দেখছে। ড্যাব ড্যাব চোখে। ওর আদরের বোনটি ওর শত্রুর কোলে, এখনো বুঝি ওর বুকটা ছ্যাতো করে ওঠে এসব দেখলে। আহারে। প্রণমী ভাইয়ার নাম শুনে প্রাণ লাগিয়ে দেয় কোল থেকে নামতে। এমন বেলাজ নাকি সে। কিন্তু শক্ত বাঁধনের কাছে ও নিতান্তই নাজুক। হতাশ হয়ে অস্ফুটে বলে, ভাইয়া মাইন্ড করবে? প্লিজ নামান। প্রীতম মাইন্ড করল নাকি ওর মুখ দেখে বোঝা গেল না। ও ঝর্ণার নিচে ভিজতে থাকা বোন আর ভগ্নিপতির থেকে চোখ সরিয়ে পাশে তাকিয়ে ইনুর মুখটা দেখল। ইনুর চোখ দুটো ভাই ভাবির খুনসুটি দেখে চকচক করছিল খুশিতে। প্রীতম চুপচাপ কিছুক্ষণ দেখে বলল, তুমিও ভিজতে চাও? কোলে নেব। ব্রুকুচকে ফেলল ইনু, নাক সিটকিয়ে বলল, দরকার নেই এখন আমার ভাইয়ের সাথে প্রতিযোগিতা করে আমাকে ভেজাতে। ভালোবাসলে আগেই বলতে আমাকে। প্রীতম ঠান্ডা চোখে নাক কপাল কুঁচকে থাকা ইনুকে আরো কিছুক্ষণ দেখে খপ করে কোলে তুলল ওকে। হাঁফ ছেড়ে বাগানবাড়ির পুকুরের দিকে নিতে নিতে বলল, চলো তবে তোমার ভাইয়ের থেকে ইউনিক কিছু করি। সেহা নিয়েছে দোতলার উত্তর পাশের ঘরটা। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে কেয়ারটেকারের বানানো শরবত খেয়েই সর্বপ্রথম ও ওর এই প্রিয় ঘরটাতে এসে সবকিছু চেক করে নিল। আগে থেকেই বলা ঘরটি পরিষ্কার করতে। উজ্জ্বল আজ না চাইতেও ভারী ব্যস্ত। বারবার ফোন আসছে আজ তার। সেই জার্নিপথ থেকে একটার পর একটা আসছে। রীতিমতো ক্লান্ত হয়ে ঘরে ঢুকে সেই গোসলের উদ্দেশ্যে নিজের লাগেজ খুলল। পরপর সেহাকে ডেকে বলল, শ্রাবন্তী তুমি ভুল করে আমার তোয়ালে নাওনি। তোমার কাছে এক্সট্রা তোয়ালে থাকলে আমাকে দাও প্লিজ। অথবা তোমারটাই দাও প্লিজ। সেহা ভীষণ অবাক চোখে মিনিটখানেক চেয়ে থেকে বলল, প্লিজ। এত ফর্মালিটিজ। এমন বিদেশি চর্চা আমার সাথে দেখাবেন না প্লিজ। মাঝে মাঝে ভীষণ রাগ ওঠে আমার, নেহাত আমি শান্ত গোছের মেয়ে দেখে টের পান না। উজ্জ্বল হেসে ফেলে বসল বিছানায়। শার্টের ওপরের বোতামটা খুলতে খুলতে বলল, মজা নয়। তবে ফর্মালিটিজ কিন্তু একটা সভ্য চর্চা। সেহা সরু চোখে মিনিটখানেক চেয়ে থেকে চপল পায়ে এগিয়ে গেল। বলল, সৌজন্যতা সভ্য চর্চা। স্বামী স্ত্রীর মধ্যে। হু। আচ্ছা তবে এখন থেকে আমিও করব। আচ্ছা আমি এখন আপনার কোলে বসতে পারি প্লিজ? উজ্জ্বল হাসতে লাগলো সেহার রাগ দেখে, দাঁত বের করে বলল, এটা সুন্দর ছিল। জি পারেন। সেহা রাগ বাড়িয়ে কোলে চেপে বসে উজ্জ্বলের গলা জড়িয়ে ধরে বলল, আমি এখন আপনাকে একটা চুমু খেতে পারি প্লিজ? জি পারেন। হাসে উজ্জ্বল সশব্দে। চুমুটা যদি শক্ত হয় আপনি রেগে যাবেন প্লিজ। উজ্জ্বল হাসতে হাসতে ভেঙে পড়ছে এইবার, সেহাকে স্বপ্নালু চোখে দেখতে দেখতে বলছে, জি পারেন। আর হ্যাঁ, অনেক কিউট লাগছে আপনাকে। সৌজন্যতা আসলে কিউট। করা উচিত আমাদের। সেহা দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে। উজ্জ্বল হাসি থামায়, ওর নাক টিপে দিয়ে হঠাৎ বলে, আপনি এখন দরজাটা একটু লাগিয়ে আসবেন প্লিজ।
সেহা চমকায়, পর পর রাগ সরিয়ে লজ্জায় লাল মুখটা ঘুরিয়ে নেয়। উজ্জ্বল উঠে দাঁড়িয়ে দরজার সিটকিনি তুলে দিতে দিতে বলে, এখন একদম গাইগুই করবেন না প্লিজ। তাহলে আমি ভীষণ কষ্ট পাবো প্লিজ। আমার মনটা ভেঙে যাবে প্লিজ। সারাদিন ব্যথাতুর মন নিয়ে ঘুরঘুর করতে হবে প্লিজ। টানা ঘন্টা ভিজে ইরফান প্রণমীকে নিয়ে বাড়ির ভেতর ঢুকল। অবশ্য প্রেরণা বকা দিয়েছিল তাই। নয়তো ওরা আরো ভিজত। প্রণমী ঠক ঠক করে কাঁপছিল। এই বাগান বাড়ির হলঘরটা সুবিশাল। প্রেরণা এসেই বাবুর্চিদের কাছে গিয়ে রান্নার মেনু জেনে প্লেট সাজাচ্ছে ডাইনিং হলে। ইশি আর ইনু সাহায্য করছে তাকে। খিদেও সবার অবস্থা বেহাল। প্রণমীকে দেখে প্রেরণা আবার ধমক দিল, এখনো পাল্টাসনি জামা। আমাকে বকছো কেন? আমি কিছু করেছি? যে করেছে তাকে বকতে পারো না? প্রেরণা এক পলক ইরফানকে দেখে। মুখখানা এমন যেন কিছুই করেনি সে। প্রেরণা ভাবে এরা দুই ভাই এত বিপরীত কেন স্বভাবে। একজন অতি দস্যি, একজন অতি ডিসেন্ট। ভাবতে ভাবতে হেসে প্রেরণা ফোন হাতে নেয়। সকাল থেকে এই নিয়ে 8বার কল দিচ্ছে ইহানকে। মানুষটা ধরছে না। এত ব্যস্ততা এখনই দেখালে সামনের দিনগুলো খুবই ভয়াবহ। একটু যেন মন খারাপ হলো ওর। ইরফান প্রণমীকে নিয়ে দোতলায় উঠল। ওদের জন্য বরাদ্দ দোতলার পূব পাশের ঘরটি। ঘরে ঢুকিয়ে ইরফান প্রণমীকে বলল, একটু দাঁড়াও। আমার লাগেজটা দিতে ভুলে গিয়েছে সম্ভবত। ওটা নিয়ে আসি। বিছানার ওপর তোমার সালোয়ার স্যুট আছে, তুমি বরং চেঞ্জ করে ফেলো। প্রণমী মাথা নাড়ে। তবে ইরফান চলে যেতেই ওটের পায়ে একটা অসুবিধা হয়েছে, এই ঘরের সিটকিনিতে ঝামেলা। ওদিকে ইরফান আসছে না। এদিকে ওর কাঁপুনি থামছে না ভেজা কাপড়ে। হঠাৎ টের পেল বাইরে শুদ্ধ বল নিয়ে খেলছে। ও ডাকলো, শুদ্ধ তুমি ওখানে। শুদ্ধ এগিয়ে যায় বল নিয়ে, হো খালামনি। প্রণমী বলে, বাবা আমি দরজা আটকাচ্ছি, ড্রেস চেঞ্জ করব তো। তুমি একটু বাইরে পাহারা দাও কেমন? কেউ এলে ঢুকতে দেবে না হুট করে। বুঝেছ? শুদ্ধ মাথা নাড়ে, সে বুঝেছে। প্রণমী দরজা ভেজিয়ে দিল। খানিক বাদে লাগেজ নিয়ে এলো ইরফান। শুদ্ধকে দুই হাত মেলে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু উচালো, ব্যাপার কি? শুদ্ধ বলল, কেউ ঢুকতে পারবে না। আমার খালামনি ড্রেস চেঞ্জ করছে। ভেজা চুল খামচে ধরে ইরফান হেসে বলল, আমি পারবো না, এটা ব্যাড ম্যানার। শুদ্ধ তার জেদে অটল। ইরফান বাচ্চাটার ঘাড় চেপে ধরে আদুরে হাতে ওপরে তুলে সরিয়ে দেয় দরজা থেকে, চিবিয়ে বলে, অরে ম্যানার্সের বাচ্চা। এই ম্যানার্স তোর বউয়ের জন্য তুলে রাখো। আমাকে ডিস্টার্ব করিস না। আচ্ছা শোন, তুই তোর মামার ঘরে গিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে আয়। শুদ্ধ ইরফানের কোনো কথাই শুনছে না। খালামনি তাকে একটা আদেশ দিয়েছে, সে জান প্রাণ দিয়ে হলেও সেটা পালন করবে। আবার তেরে এসে দুই হাত মেলে দিয়ে বলে, খালামনি বলেছে তার ঘরে ঢোকা যাবে না। আরে আমি ঢুকতে পারবো রে বাপ। লাইসেন্স আছে। সেটা বাড়িতে ফেলে এসেছি। তুই সর, আমি ঠান্ডায় কাঁপছি। না। মুহূর্তেই দুজনের মধ্যে আদুরে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। নিচতলা থেকে মুইন, প্রেরণা, ইনশিরা ছুটে এসে অবাক হয়ে দেখতে লাগলো ওদের। শুদ্ধ তখন মাম্মাকে বলছে, মাম্মা দেখো চাচু খালামনির ঘরে জোর করে ঢুকছে, খালামনি ড্রেস চেঞ্জ করছে। বলো এটা ব্যাড ম্যানার না। প্রেরণা ছুটে এসে বাচ্চাটার মুখ চেপে ধরে সরিয়ে নিল। মুইন বহু কষ্টে হাসি চেপে রেখে মেয়েদের নিয়ে সটকে পড়ে সেখান থেকে। বাকিরাও চলে যায়। ইরফান শ্বাস ফেলে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল প্রণমী দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে। মুখটা তার লাল। মেয়েটি এতক্ষণ সবটাই শুনেছে। হাসছে লজ্জায়। ইরফান ওকে দেখে আরেকটু লজ্জা পাইয়ে দিতে বলতে শুরু করল, প্রণমী। ইয়া আল্লাহ! আমি সবকিছু দেখে ফেলেছি প্রণমী। প্রণমী ভুল করে ঢুকেছি বিশ্বাস করো। প্রণমী, শুদ্ধর খালামনি। এ আমি কি সর্বনাশ করে দিলাম তোমার? এবার কি হবে প্রণমী? এবার আমার কি শাস্তি পাওয়া উচিত? প্রণমী তুমি মামলা দেবে না তো? মুখটা চেপে ধরে প্রণমী হাসছে। ওর খিলখিল হাসি ঝংকার তুলেছে চার দেয়ালে। ইরফান গিয়ে মাথা নেড়ে ভেজা চুলের পানি ছিটিয়ে দেয় মেয়েটার মুখে, ঘন স্বরে বলে, প্রণমী আমাকে ক্ষমা করো। আমি সর্বনাশ করে দিলাম তোমার। প্রণমী, প্লিজ তোমার ইরফান মির্জাকে ক্ষমা করো। ইহান দুপুর গড়িয়ে খেলেও সমাবেশ থেকে ফিরতে পারল না। এই নিয়ে প্রেরণাবাদে বাকিদের খুব রাগ হলো।
সবাই চেয়েছিল লাঞ্চ সেরে বিকেলে বড়শি নিয়ে বাগান বাড়ির বড় পুকুরে মাছ ধরার প্রতিযোগিতায় নামবে। ইহানের অনুপস্থিতিতে তা আর হলো না ঘটা করে। ভাত খেয়ে দুপুরে ঝিমিয়েছে কেবল সবাই। আসরের দিকে বাগানে ঘোরাঘুরি করে ফটোশ্যুট করেছে। সন্ধ্যার পরে সান্ধ্য নাস্তাটা প্রেরণা নিজের হাতে বানালো। শরীরে অবশ্য খুব একটা জুতো নেই। ওরা অবশ্য হাতে হাতে সব এগিয়ে দিয়েছে। ঠিক রাত 9টা পর্যন্ত অপেক্ষা করার পরে প্রেরণা এসে বলল, সবাইকে খেতে দিয়ে দাও ইসি। তোমার দাদান সত্যিই খুব ব্যস্ত বোধ হয়। দেখলে ফোন ধরছে না। ইসি দাদানের ওপর মেজাজ দেখিয়ে সবাইকে খেতে বসালো। খাওয়ার পাট চুকিয়ে সবাই যে যার ঘরে। প্রেরণা বসে থাকলো একা। বাগান বাড়ির সদর দরজার দিকে ওর উৎকণ্ঠিত দৃষ্টি। এতক্ষণে ফর্সা মুখটা দুশ্চিন্তায় লাল লাল হয়েছে। ও পলকহীন তাকিয়ে আছে দরজার দিকে, যেন কোনো পাথুরে মূর্তিও। ঠিক রাত 11টায় সদর দরজার কড়া নড়ে উঠল যখন প্রেরণা লাফিয়ে উঠে দাঁড়ালো। ছটফটিয়ে উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে আন্তনয়নে চেয়ে থাকলো পরিশ্রান্ত, ঘর্মাক্ত সুন্দর মুখটার দিকে। ওর বুকের ক্রমবর্ধমান উথালপাথাল উৎকণ্ঠা কমে এলো। এবার একটু সহজ হাসি দিয়ে বলল, ওরা আপনার ওপর খুব রাগ করে ঘুমাতে গিয়েছে। আপনি রাগ করে ঘুমাতে গেলেন না কেন? কারণ আমার তুচ্ছ কারণে রাগ আসে না। প্রেরণা দরজা আটকে দেয়, ইহানকে বলে মুখ হাত ধুয়ে আসতে। ওর চেহারা থেকে মলিনতা সরছেই না, ইহান তা বেশ খেয়াল করেছে। ঘরের দরজা বন্ধ করে ইনুর মেজাজ খারাপ হয়ে গেল বিছানার ওপর এক গাদা বই দেখে। প্রীতম ফোন টিপছে পায়ের ওপর পা তুলে শুয়ে। ইনু দরজা বন্ধ করে দিতেই ও শান্ত গলায় বলল, বড় দাদান এসেছে, সম্ভবত গাড়ির শব্দ পেলাম। আচ্ছা, এখন আর বেরিয়ে কাজ নেই। উনি বিশ্রাম নিক। তুমি এসো ইনু, একটু পড়বে। ইনা ভীষণ মেজাজ খারাপ করে দাঁড়িয়ে রইল। প্রীতম ওসব পাত্তা না দিয়ে ওর চোখে চোখ রেখে বলল, এই সময়গুলো আর পাবে না ইনু। ইট ইজ দ্য টাইম। এই সময়ে আমি বই ছাড়া কিছুই বুঝতাম না। ইনু চুপ করে থাকলো কিছুক্ষণ, পরপর গম্ভীর গলায় বলল, আর এই সময়গুলো পাবো? যে সময়গুলোতে আমাদের একটু সময় কাটানোর কথা, মজা মস্তি করার কথা। এই সময়গুলো আবার ফিরে পাবো লেখাপড়া করে সেটেলড হবার পরে। তুমি কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকো, আমাকে পড়াশোনা নিয়ে বিজি রাখো। এত কেন প্রীতম? অথচ প্রেমিক তুমিটা কত সফট বয় ছিলে। বলো, এই সময়টা পাবো আর দাম্পত্য উপভোগ করতে। এক্সেস করছো তুমি। প্রীতম চোখের চশমা ঠিক করে অবাক হয়ে ইনুর মুখের দিকে তাকায়। অভিমান গাঢ় ইনুর। প্রীতম ধীরে ধীরে বলল, এই সময়গুলো অবশ্যই আবার পাবো। তুমি নিজের পায়ে দাঁড়ালে, আমি আরো সফল হলে। দুজনের একটা ওয়েল পলিশড ক্যারিয়ার হবার পরেও যদি আমার ইনুটা এমন হাবলি হয়েই থাকে তবে এই সময়গুলো বারবার আসবে আমাদের জীবনে। এই তোমাকে পড়াতে বসাই। আমার কতটা আদর লাগে তোমাকে পাশে বসিয়ে জানো। আমরা বলি তো থিওরির কথা, কিন্তু আমার মাথায় থাকে এক লোকের মেয়েকে আমি যে দেখিয়ে বিয়ে করেছি তার মুখ রাখতে হবে এই মেয়েটিকে যত্ন করে। এসো পড়তে এসো ইনু। সময়ের কাজ সময়ে করা উচিত। তর্কাতর্কি ভালো লাগে না। ইনুর রাগটা একটু থিতু হলেও অভিমান রয়ে যায়। ও নিজ মনে ভেঙচি কেটে বলে, আচ্ছা আসছি তবে। প্রীতম ফোন সরিয়ে রেখে বইয়ের পাতা ওল্টাতে থাকে। সময় গড়ায়। ইনুকে উঁচু গলায় আবার ডাকতে হয় প্রীতমের। ইনু আসে, তবে একটা নাইটি পরে এসে দাঁড়ায় সামনে। প্রীতম চোখ তুলে তাকাতেই ধাক্কার মতো খায়। নির্নিমেষ চেয়ে থেকে ঢোক গিলে বলে, এখন আবার এসব কেন? ইনু কাঁধ ঝাঁকিয়ে কিছু না বোঝার ভান করে বলল, কি সব কেন? এখন তো পড়ার সময়। সময়ের কাজ সময়ে করা উচিত। চলো পোড়াও আমাকে। গায়ে মাথা ঝিমঝিম করা মিষ্টি পারফিউমটা মেখেছে ইনু। প্রীতমের গা ঘেঁষে বসলো ও ইচ্ছে করে। মুখে পৈশাচিক হাসির ছটা। প্রীতম ঢোক গেলে কাপা হাতে বইটা মেলে হাঁসফাঁস করে 2 লাইন বলতে গিয়ে 5বার আটকায়। ইনু আরেকটু ঘেঁষে বসে হাসল নিশ্চুপে, বলল, কি হলো? পোড়াও। সময়ের কাজ সময়ে করো প্রীতম। প্রীতম দফায় দফায় ঢোক গিলছে। বেশিক্ষণ আর সামলে রাখতে পারল না নিজেকে। সামনের বইগুলো 2 হাতে তুলে নিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা ইনু, বই সরিয়ে এসো। না, আমরা পড়ব। ইনুর গলায় তেজ। প্লিজ এসো। বারান্দায় যাই। গল্প করি। এত পড়াশোনা করতে হবে না। তোমাকে ভীষণ সুন্দর লাগছে।
ইনু ধাক্কা দিয়ে সরায়, ভেতরে ভেতরে হেসে ফেটে যাচ্ছে ও। না, এখন পড়ার সময়। প্রীতম অসহায়ের মতো মুখ করে তাকিয়ে আছে। ইনু কিছুক্ষণ পরে তার জেদটা আর টানতে পারল না, ওই মুখ দেখে আস্তে বইটা সরিয়ে লাইট নিভিয়ে আসে। প্রীতম ওকে কাছে টেনে বলে, আসলে ইনু, কথাটা কিন্তু আমি সত্যি বলেছি। সময়ের কাজ সময়ে করা উচিত। প্রণমীকে নিয়ে হাঁটতে হাঁটতে একদম বাগানের মাঝখানে গিয়ে দাঁড়ালো ইরফান। রাত্রিরে ভেতরে থেকে বাইরের আবহাওয়া চমৎকার। ইরফান মির্জার হাতের মুঠোয় প্রণমী নিজের তুলতুলে হাতটা দিয়ে নিশ্চিন্ত মনে হাঁটছিল পাশাপাশি। ইরফান ওকে রাত্রির বেলা বাগানের চারপাশের বর্ণনা দিচ্ছে। হঠাৎ প্রণমীকে ঘাসের ওপর বসিয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল ইরফান। প্রণমী চুল টেনে দিতে লাগলো ইরফানের। দূরে কোথাও হঠাৎ ডানা ঝাপটানোর আওয়াজে প্রণমী কিঞ্চিত চমকে উঠে বলে, ওটা কি? প্যাঁচা? প্যাঁচা? আমি না, প্যাঁচা দেখিনি। প্রণমীর মন খারাপ করে বলা কথাটি শুনে ইরফান ওর হাত দুটো ধরল, বলল, তো কি হয়েছে? আমি দেখিয়ে দিচ্ছি। কিভাবে? এখন কিভাবে? ইরফান দুষ্টু হেসে প্রণমীর হাত দুটো নিজের মুখে ছুঁয়ে দিতে দিতে বলে, প্যাঁচা ঠিক এমন দেখতে। ছুঁয়ে ছুঁয়ে দেখো প্রণ। জোরালো হাসিতে ফেটে পড়ে প্রণ। ইরফান চেয়ে চেয়ে কিছুক্ষণ সেই হাসি দেখে হঠাৎ বলে ওঠে, আমরাও বাচ্চা নেবে প্রণ। হাসি থামায় প্রণ। আচমকা মুখ থেকে ওর সমস্ত চঞ্চলতা ঢাকা পড়ে মলিনতার আস্তরণে। ইরফান উঠে বসে মেয়েটাকে পর্যবেক্ষণ করে। তারপর নিচু স্বরে বলে, কি হয়েছে প্রণ? আমি কি ভুল সময়ে চাইছি? ঠিক আছে, তবে সময় এই আমি জাস্ট মজা করে বলেছি কিন্তু। প্রণমী জবাব দিল, ভুল সময় নয়। তবে তবে শুধু আমি পেটেই ধরতে পারবো, পালতে আর পারবো না ইরফান মির্জা। প্রণমী বলে যেতে থাকে উদাস গলায়। ইরফান ওর উদাসীনতার টুটি চেপে ধরে ওকে কোলের কাছে টেনে ছটফটিয়ে বলে, আই, আমি আছি কেন তবে? তুমি কি আস্থা হারালে আমার ওপর থেকে? প্রণমী ইরফানের গাল দুটো ছুঁয়ে নিজের মুখভঙ্গি সহজ করে পরিবেশের গুরু গম্ভীরতা কাটাতে বলে, না না, এ কেমন কথা? তবে আমরা বুঝি বাচ্চা নেব না কখনো? আরে আপু বলে, এখনই নয়, 3-4 বছর সময় নিতে। কেন কেন? কারণ আপনার নাকি এখনো বাচ্চা পালার মতো বুদ্ধি শুদ্ধি হয়নি। প্রণমী বলেই মুখ চেপে ধরে হাসছে। ইরফান ভ্রু কুঁচকে ফেলে তৎক্ষণাৎ বলে, এটা ওই জ্ঞানী ভাবি মনি বলে। হুম। ইরফান শ্বাস ফেলে হালকা করে খেপেছে সে, বলে, এজন্যই বলা হয় বিয়ের পরে বউকে তার বাপের বাড়ির লোকের সাথে মিশতে দিতে নেই। উল্টোপাল্টা ঢুকিয়ে দেয় মাথায়। অবশ্য আমি তো বউয়ের বাপের বাড়ির লোক নিয়েই বাস করি। এই তোমার আর তোমার বোনের ধারণা আছে আমার ক্ষমতা সম্পর্কে। দেখতে চাও বাচ্চা পালার মতো বুদ্ধি হয়েছে কিনা? আরে আপু নর্মাল একটা কথা বলেছে, আপনি এত ক্ষেপে যাচ্ছেন কেন? আমি দেখতে চাই না এখন। ইরফানের জেদ উঠে, বলে, বাচ্চা পালা কি খুব কঠিন কিছু নাকি যে শুধু মায়েরাই পারে? বাবারা এক হাতে পারে না? জি পারে। এখন থামুন। ইরফান থামে না, হাত বাড়িয়ে খপ করে প্রণমীকে টেনে কোলে নিয়ে বলে, এই তো এইভাবেই সারাদিন কোলে নিয়ে বসে থাকবো। মাঝে মাঝে একটু দোল দুলাবো। দেখলে ঠিক এমন। ইরফান সত্যি সত্যি প্রণমীকে দলদলায়। প্রণমী হাসে ঠোঁট চেপে। ইরফান বলে, আর এরপর এরপর যখন বাবুর খিদে পাবে, ও দুধ খেতে চাইবে, তখন তখন ইরফান প্রণমীকে কোলে নিয়েই উঠে দাঁড়ায়। একটা ছুট লাগিয়ে হেসে ফেলে বলে, তখন তাকে নিয়ে এভাবে তোমার কাছে দৌড়ে যাব। কারণ বাবারা তো আর খাওয়াতে পারবে না। পাগল লোকটার পাগলামিতে দিশেহারা হয়ে হাসছে প্রণমী। হাসি থামিয়ে বল, আর তারপর যখন বাবু পটি করবে তখন? ইরফান এইবার দমে গেল। পটি? এটা তো মুশকিলের কাজ। ও কিছুক্ষণ ভেবে প্রণমীকে আবার ঘাসের ওপর ছেড়ে বলে, তখনটা আমি চেঁচিয়ে মাম্মা, বড় মা, ছোট মা আর ভাবিমণিকে ডেকে নেব। হাসছে প্রণমী। ওর হাসি বাঘ মানছে না। ইরফান বসে আবার ওর কোলে মাথা রাখল। থাক, এখনই বেবি নিয়ে কাজ নেই। ইচ্ছে খুশি ছোট আপুরও বেবি আসছে। এমতাবস্থায় আমরা নিলে আমাদের পুচকু এত পুচকুদের ভিড়ে আদর যদি কম পায়। ইরফান হাসে, ঠিক বলেছ, ভাগে আদর কম নেয়া যাবে না। পৈপি করে বুঝে নিতে হবে আমাদের বাচ্চার আদর। হাসতে হাসতে স্বামী স্ত্রীতে বাগানে গড়াগড়ি খাচ্ছে ওদের আলোচনা সেরে। ওদের দোতলা থেকে দেখছিল প্রেরণা।
তার ঠোঁটে হাসি ঝুলে আছে এক রাস মুগ্ধতার। ইহান টি শার্ট চাপিয়ে এগিয়ে আসে। প্রেরণার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই ইরফান প্রণমীকে দেখল, পরপর বলল, দুটো পাগল। হুম। আপনার ভাইয়ের সাথে মিশে আমার বোন পাগল হয়েছে নাকি আমার বোনের সাথে মিশে আপনার ভাই পাগল হয়েছে সেটাই ভাবছি। জানালা লাগিয়ে দিল ইহান। প্রেরণাকে ভেতরে টেনে বিছানার দিকে নিতে নিতে বলে, অত ভেবে কাজ নেই। আপনাকে ঘুমাতে হবে। হঠাৎ পাশের ঘর থেকে ইচ্ছে খুশির কান্নার আওয়াজ ভেসে আসে। খানিক বাদেও যখন কমছিল না তখন চিন্তিত ভঙ্গিতে প্রেরণা ইহান এগিয়ে যায়। দরজা হালকা ভেজানো দেখে ওরা ঘরে ঢুকতেই দেখে ইচ্ছে খুশি ঘরে একা। দুজন গিয়ে দুজনকে কোলে তুলে কান্না থামাতে চায়। তখনই ঘরে হুড়মুড়িয়ে ঢোকে মুইন আর ইসি। একটু ছাদে গিয়েছিল দুজনে। দুজনের আলুথালু বেশ। সম্বন্ধী আর তার বউয়ের হাতে ধরা পড়ে ব্যাপক লজ্জায় মুইন চোখ নামায়। ইসি নিজের এলোমেলো চুল ঠিক করতে ব্যস্ত, ওর ইচ্ছে করছে দাদানের সামনে মাটিতে মিশে যেতে। ইহান চোখ নামিয়ে ইচ্ছেকে প্রেরণার কোলে দিয়ে দ্রুত চলে যায় ওখান থেকে। ইহান যাওয়ার পরে মুইন এগিয়ে এসে ইচ্ছে খুশিকে নিতে চাইল। প্রেরণা দিল না। হাসতে হাসতে বলল, হয়েছে, ওরা আজ রাত আমাদের কাছে থাকুক। ইসি ঘন ঘন মাথা নাড়ে, ভাবিমনি ছাদে একটু হাঁটতে গিয়েছিলাম শুধু। দরকার নেই। প্রেরণা হাসছে তো হাসছেই, কথা শুনে না ইসির, উল্টো চোখ বাঁকিয়ে বলে, সে ছাদে হাঁটতেই না হয় যাও। ওরা থাকুক আমাদের কাছে। বলেই প্রেরণা ইচ্ছে খুশিকে কোলে নিয়ে ঘর থেকে বেরুল। ইসি বাচ্চাদের মতো নখ কামড়ে বলে, দাদান কি না কি ভাবল। কেন যে তোমার কথায় তখন ছাদে গেলাম। ধুর। প্রেরণার কোলে ইচ্ছে খুশিকে দেখে ইহান বলল, আজ এখানে শোবে নাকি ওরা? হ্যাঁ, আপত্তি আছে। বিলকুল নেই। আমি আমার মাম্মামদের মুতুতে মাখামাখি হয়ে ঘুমাতে পছন্দ করব। আরে ডায়পার পরা ওরা। মুতুর চিন্তা নেই। বিছানার বালিশ চৌড়া দিকে ঘুরিয়ে দিন, আলমারি থেকে আরেকটা বালিশ বের করুন। শুদ্ধকে ঘুরিয়ে শোয়ান। যথা আজ্ঞা। ইহান সব গুছিয়ে নিচ্ছে। প্রেরণা ওকে চেয়ে দেখল। তারপর শুদ্ধকে শুইয়ে, তার ডান পাশে ইচ্ছে খুশিকে শুইয়ে ওরা দুজন দুই পাশে শুয়ে পড়ল। এভাবে খানিক সময় অতিবাহিত হতেই ইহানের যখন স্বস্তি মিলছিল না, ও উঠে বাচ্চাদের এক পাশে আলতো করে সরিয়ে রেখে নিজে মাঝে ঢুকে প্রেরণার গা ঘেঁষল। প্রেরণা হেসে ইহানকে কাছে টেনে ওর চুল খামচে দিচ্ছে। ইহান আরামে চোখ বুজিয়ে নিয়ে বলল, মুখটা আধার কেন? আমি কিন্তু লক্ষ্য করেছি আসার পর থেকে, তাই মিথ্যা বলবেন না। প্রেরণা হাত থামিয়ে অল্প হেসে বলে, ওই ক্লান্তিতে। ইহান তৎক্ষণাৎ ওকে ঘুরিয়ে নেয়। শক্ত হাত দুটো ঘাড়ে রেখে মাসাজ দিতে শুরু করে বলে, জার্নিতে এমন হয়েছে তাই না? আপনার সয় না যে। হুম। আচ্ছা আমি মাসাজ দিচ্ছি। বলে ইহান প্রেরণার পিঠে হাত বুলায় বুলায় ওর কোমরে। আদুরে গলায় বলে, আর কোথায় লাগবে? আর কোথায়? আর কোথায়? বলতে বলতে ইহানের হাত চলে যায় প্রেরণার পেটে। হঠাৎ হাত থামিয়ে ও প্রেরণার পেটের কাছের শাড়ি সরিয়ে উঠে চুমু খায় সেখানটায়, অস্থির গলায় বলে, আই জাস্ট কান্ট ওয়েট টু সি দিস ভার্সন। এইবার আর প্রেরণা নিজেকে সামলে রাখতে পারল না। সারা সন্ধ্যার ছটফটানি নির্মোচিত হলো সামান্য খোঁচা পেয়েই। ও ইহানের গলা ধরে ফুপিয়ে উঠল। ইহান হতবাক। বলল, কি হয়েছে? প্রেরণা ফুপিয়েই বলে, অতি তুচ্ছ কারণে আমার রাগ হয় না। কিন্তু অতি তুচ্ছ কারণে আমার ভয় হয়। ঘরপোড়া গরু আমি, সিঁদুর মেঘ দেখলে আমার কলিজা কেঁপে ওঠে। আপনি প্লিজ সাবধানে থাকবেন। আমার কেউ নেই আপনি ছাড়া, আমাদের কেউ নেই। ইহান কম্পমান শরীরটা ওর প্রকাণ্ড বাহুতে লুকিয়ে ফেলে। প্রেরণা বলে যেতেই থাকে, আপনি সাবধানে থাকবেন প্লিজ। আমি এক জীবনে দফায় দফায় মরতে চাই না। আপনি সাবধানে থাকবেন প্লিজ। প্রেরণা থামছে না। ইহান শান্ত চোখে ওকে দেখতে বলে, আমি কেন সাবধানে থাকব? আপনি আমাকে সাবধানে রেখে দিন প্লিজ। বলে ইহান মাথা রাখল প্রেরণার বুকে। দুজন চুপচাপ হল। প্রেরণা চোখ মুছতেই ইহান বলল, হায়াত আল্লাহর হাতে। আপনি শুধু দোয়া করবেন সব সময়। বাকিটা আমি চেষ্টা করে যাব, আমার প্রেরণা আর আমাদের বাচ্চাদের পাশে থাকার। পাগলামি করবেন না, কাঁদলে শরীর খারাপ হয়। ইহান উঠে পানি খাওয়ালো প্রেরণাকে। তখনই দরজায় ধাক্কা পড়ল ইনুর। দরজা খুলতেই দেখল ফোন হাতে দাঁড়িয়ে আছে সে। ফোনের ওপাশে সামিন। বলল, দারোয়ান কই?
আশ্চর্য। দরজা খোলো। মানে মানে আমাদের বাড়ি গেটের বাইরে। তোমরা না বলেছিলে আসবে না। এলাম। ইহান কল কেটে গেটের চাবি নিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায়। যাওয়ার আগে এক এক করে ঘুম থেকে তুলে দিয়ে যায় সবাইকে। এই বাগান বাড়িতে মাঝ রাত্রিরে চাঁদের হাট বসবে। প্রেরণাকে আস্তে ধীরে বলে যায়, ইসিকে ডেকে চায়ের পানি বসান সবার জন্য। গল্পে গল্পে চায়ের কাপের ধোঁয়া উঠবে এই মাঝ রাত্রিরে। যে গল্পগুলো কখনো ফুরাবার নয়। আরব্য রজনীর গল্প সেগুলো, এক টুকরো মির্জা পরিবারের ব্যক্তিগত গল্প। সমাপ্ত। বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। সারপ্রাইজ পর্ব। চাঁদের হাট। লেখনীতে ইশরাত